নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি যেখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে আজকের রাজনীতির সুখেন রয়েছে নজরে বাংলার প্রিন্স এবং আমি আপনাদের সাথে। তো আজকে আমরা যেটা নিয়ে মূলত আলোচনা করার জন্য একত্রিত হয়েছি একটা নির্দিষ্ট জায়গায়, সেটা হচ্ছে গিয়ে আসন্ন যে ফলাফল 23শে নভেম্বর। আপনারা জানেন গত 13ই নভেম্বর অনুষ্ঠিত হয়েছে 6টি কেন্দ্রে, সেখানে হচ্ছে গিয়ে উপনির্বাচন সংগঠিত হয়েছে। আপনারা জানেন যে হারোয়া সেটার মধ্যে বিশেষভাবে আলোচিত হবে, কারণ সেখানে আইএসএফকে ছেড়েছে বামেরা, এবং এই নির্বাচনে কি ঘটতে যাচ্ছে এবং আগামী দিনে বৃহত্তর বাম ঐক্যের জন্য সেটা ভালো ফল দেবে কিনা। এবং আরেকটা যেটা এই নির্বাচনে আমরা দেখেছি যে সিপিআইএমএল লিবারেশন তাদেরকে এবারে এই জোটে সামিল করা হয়েছে, সেটা কতটা আগামী দিনের মানে এই বৃহত্তর বাম ঐক্যে সদর্থক ভূমিকা গ্রহণ করবে আমাদের তাকিয়ে থাকতে হবে। তবে একটা মানে বিশেষজ্ঞ মহল বলছেন যে বৃহত্তর বাম ঐক্যের জন্য এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। দেখা যাক, সেটা হচ্ছে গিয়ে আমরা এই নির্বাচনে বুঝতে পারবো। সিপিআইএম এর দুটো কেন্দ্র এখানে ছিল, একটা হচ্ছে গিয়ে এই বাঁকুড়া তালডাংরা এবং নৈহাটি, কিন্তু সেখানে নিজেরা আত্মত্যাগ করেছে বলা যায় যে এই সিপিআইএমএল কে। তো কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, এটা যদি চিরায়ত সত্য হয়ে থাকে তাহলে আমরা আগামী দিনে এটা নিশ্চিতভাবে বুঝতে পারবো যে এটা কতটা ডিভিডেন্ড দিচ্ছে। তো যাই হোক, প্রিন্স রয়েছে আমার সাথে, সুখেন রয়েছে, এদের কাছেও জিজ্ঞাসা করব যে এই লিবারেশনকে অন্তর্ভুক্ত করা এটা কিভাবে নিচ্ছ। প্রিন্স বলো আগে। এখন যদি এই লিবারেশনের কথা বলতে হয়, আমার যেটা ধারণা যে গত লোকসভা ইলেকশনের পরে আমি বেশ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দলের নেতাদের কাছে আমি উপস্থিত হয়েছিলাম। সেখানে তাদের যে একটা ভার্সন, তারা চাইছে যে অবস্থা চলছে পশ্চিমবঙ্গে বর্তমান যে সরকার, এই সরকারের যে একটা ব্যাপক দুর্নীতির অভিযোগ বারে বারেই বামেরা করে এসছে, সেখানে দাঁড়িয়ে তারা চাইছে একটা বৃহত্তর বাম ঐক্য গঠন করে তারা লড়াই ময়দানে সামিল হতে। কিন্তু সেখানে একটা বাদ সেধেছিল, যেহেতু বামপন্থীদের একটা বড় অংশ, যারা একটা অংশ তারা কংগ্রেসের সঙ্গে অতটা কমফোর্টেবল বোধ করছিল না, যার ফলে অনেকেই আসছিল না। পরবর্তীকালে নির্বাচনের পরে ফলাফলের ঘোষণার পরে তাদের যেমন সিপিআইএমএল বলেন, অন্য যে সমস্ত বামপন্থী দলগুলো বলেন, তারা কিন্তু চাইছিল ওদের একটা ঘোষিত যেটা হচ্ছে একটা বৃহত্তর বাম ঐক্য, শুধুমাত্র বামপন্থী দলগুলো একটা জায়গা তৈরি করে লড়াই আন্দোলন করে তারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, মানুষের যাতে একটু পশ্চিমবঙ্গের মানুষ একটা দুর্নীতিমুক্ত সমাজ উপহার হিসেবে পায়, সেই লক্ষ্যে তারা আন্দোলন করতে চেয়েছিল। এবং এই উপনির্বাচনের আগেও আমরা বেশ কয়েক জায়গায় লক্ষ্য করেছি, যেটা হচ্ছে লড়াই আন্দোলনে তারা বামপন্থীরা একসঙ্গে, যেমন এসইউসিআই বলেন, সিপিআইএমএল বলেন এবং বামফ্রন্টের যে দলগুলো একসঙ্গে লড়াই আন্দোলন করতে দেখেছি। সেই লক্ষ্যে সিপিআইএমএল যদি বামফ্রন্টের মধ্যে আসে, সেখানে খারাপ কিছু দেখার বিষয় নাই। বুঝেছি। এটা নিয়ে আমার যেটা মনে হয়েছে, বামফ্রন্ট বরাবরই 2011 সালের পরে যদি আমি দেখে থাকি, একটা জিনিস বামফ্রন্ট করেছে, সেটা হচ্ছে ট্রেস্ট করে গেছে। আগে কংগ্রেসকে ট্রেস্ট করলো, কংগ্রেসের সঙ্গে আমরা বারবার কংগ্রেসকে টেস্ট করলো, কংগ্রেসকে টেস্ট করার পরে কি দেখলাম আমরা, পরপর 3বার হ্যাট্রিক গেছে। এবং মানুষের প্রতিক্রিয়া এখানে বড় জিনিস, কিন্তু মানুষের প্রতিক্রিয়া কিন্তু বিরূপ ছিল কংগ্রেস বাম জোটে। কিন্তু ইদানিংকালে আমরা দেখেছি এই লোকসভা নির্বাচনে আগে থেকেও একটা ঢেউ উঠেছিল বৃহত্তর বাম ঐক্য। এই বৃহত্তর বাম ঐক্যে কিন্তু সিপিআইএম লিবারেশন পার্টি যেহেতু লোকসভাতে ভালো ফল করেছিল, তারপর থেকে কিন্তু একটা বৃহৎ অংশের বাম সমর্থক চাইতে শুরু করেছিল, মানে বলতে শুরু করেছিল বৃহত্তর বাম ঐক্য বলতে শুরু করেছিল যে এবারে হয়তো সময় চলে এসেছে বৃহত্তর জোটের কংগ্রেসের সঙ্গ ত্যাগ করা। আর হয়তো বামপন্থী দলগুলো সেটা শুনে ফেলেছে, যার ফলে সমগ্র বামপন্থী দল এক জায়গায় এসেছে এবং সিপিআইএম লিবারেশনও সঙ্গে রয়েছে। এবং আমি মনে করি এতে সদর্থক দেখতে পাচ্ছি, কেন আগামী দিনে আমি মনে করছি এই দলগুলো এক জায়গায় এলে মানুষের ভরসা বাড়বে। এটার প্রমাণ হয়তো সামনে পাবো। না, ভরসা বাড়বে। আমি একটু বলি রঞ্জিত দাস, সেটা হচ্ছে ভরসা বাড়বে কথা। আমরা কিন্তু বিশ্বাস যেটা হারিয়েছিল 2011 সালের থেকে
ধারাবাহিকভাবে বামপন্থীদের উপর একটা বিশ্বাস হারিয়েছে মানুষ। তো এই আরজিকর ঘটনা সহ বেশ কিছু ঘটনাতে বামপন্থীদের উপরে মানুষ কিন্তু একটা আমার আস্থা জায়গা আসছে, যার ফলে কিন্তু বামপন্থী আন্দোলনে মানুষের সংখ্যা বৃদ্ধি করছে। জানি না আপনি এটা কিভাবে নেবেন, আমার যেটা মনে হয়েছে সাধারণ দৃষ্টিতে এই। এবার বিষয়টা হচ্ছে কি, আমরা কি এইটা জানি যে বামেদের ঘোষিত প্রধান বিরোধী কারা? বিজেপি প্রধান বিরোধী না তৃণমূল প্রধান বিরোধী? এইটা কি বামেদের পক্ষ থেকে কোনো জায়গায় নির্দিষ্ট করা হয়েছে? কেন আমি বলছি, কারণ আজকে এনডি জোট বা এই এনডিএ এটা এনডি জোটের যদি আমি দিকে তাকাই, সেখানে সমস্ত এই সিপিআইএমএলও আছে, তৃণমূলও আছে, সবাই আছে। তাহলে প্রকারান্তরে বলা যায় যে এখানে ঘোষিত বিরোধী হিসাবে বা শত্রু হিসাবে চিহ্নিতকরণ কি আমরা বিজেপিকেই তার মানে করছে, এটা সিদ্ধান্তে আসতে পারি? হ্যাঁ, এটাই প্রধান, এই বামপন্থীদের প্রধান এখানে বিরোধী শক্তি হিসাবে যদি আমরা মনে করি, তাহলে কিন্তু আমরা দেখবো, বারে বারে দেখেছি বামপন্থীরা বিশেষ করে বামফ্রন্টের যে বড় শক্তি, তারা কিন্তু তৃণমূল থেকে বিজেপিকে বড় রাজনৈতিক শত্রু হিসেবে মনে করছে। এবং তৃণমূলকে জায়গা ছেড়ে দেওয়ার বিষয় নেই, দুর্নীতির সাপেক্ষে তৃণমূল এবং বিজেপি বামপন্থীদের ওদের যা কথাবার্তা, ওদের যা ভাষ্য, তাতে করে বামপন্থীরা এবং সিপিএম বিজেপি এবং তৃণমূল এদের দুজনাকেই একই জায়গায় রাখতে প্রায়, শুধুমাত্র একটা জায়গায় যেটা বলতে চাইছে যে এরা সাম্প্রদায়িক একটা দল, সেটা হচ্ছে বিজেপিকে বড় সাম্প্রদায়িক হিসেবে দেখার চেষ্টা করে। সেখানে একটা ধর্মনিরপেক্ষ শক্তি গঠনের ক্ষেত্রে তৃণমূলকে, যেমন আপনার ইন্ডিয়া জোটে আমরা দেখেছি, সেখানে তৃণমূলকে রেখেই কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই আন্দোলনে এখানে সামিল হয়েছিল বামেরা। সেখানে দাঁড়িয়ে প্রধান বিরোধী শক্তি হিসাবে যদি আমরা বিজেপিকে বামপন্থীরা মনে করে, কিন্তু 26-এর নির্বাচনে বিজেপিকে আটকাতে গেলে, তৃণমূলকে যদি ক্ষমতাচ্যুত করতে হয়, তাহলে বামপন্থীদের উচিত হবে আগে হচ্ছে বিজেপিকে ঠেকানো। সেক্ষেত্রে এখানে বিজেপিকে একটা প্রধান শত্রু হিসেবে যদি বামেরা দেখে এসছে তাই, তাহলে কিন্তু আগামী দিনে বামপন্থীদের একটা জায়গা উঠে আসবে, একটা বিরোধী শক্তি। আপনার যদি আপনি একটু খেয়াল করেন, খাতায় কলমে বিজেপি বিরোধী শক্তি আছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, কিন্তু সাংগঠনিকভাবে আমরা লড়াই আন্দোলনে কিন্তু এই মুহূর্তে বামেদেরকে বিরোধী শক্তি হিসেবে যদি আমরা ভেবে নিই, তাহলে ভুল হবে বলে আমার মনে হয় না। না, অলরেডি আমরা যেটা দেখি, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বাম নেতারা বারবার একই কথা বলেছে, একটা জোটের ডাক বারবার দিয়েছে যে অবিজেপি অতৃণমূল, এবং বারবার বলেছে আমরা যতটা তৃণমূলকে আক্রমণ করবো ততটা বিজেপিকেও আক্রমণ করবো। এবার বামেদের এখানে সব থেকে বড় প্রবলেম হয়ে গিয়েছে, বামেদের প্রধান শত্রু পশ্চিমবঙ্গে তৃণমূলই ছিল, বিজেপি ছিল না। বিজেপি তো উঠেছে 2016 সালের পর থেকে, এবং বিজেপি ওঠার পরে বামেরা এখন বুঝতে পারছেন আলটিমেটলি কার বিরুদ্ধে মানে কে প্রধান শত্রু, যার ফলে ঘোষিত অনুযায়ী বামেরা এখন দুজনকেই শত্রু হিসাবে মনে করছে এখনো পর্যন্ত যদি আমরা দেখি। আর এখানে হয়তো অনেকে বলছে না বামফ্রন্টকে শুধু একজনকে বেছে নিতে হবে প্রধান শত্রু, তাহলেই উঠতে হবে, কিন্তু আমি মনে করি পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি রয়েছে, অ্যাকচুয়ালি বিরোধী দল তো আর একটা হয় না, অনেক কটাই বিরোধী দল পশ্চিমবঙ্গে রয়েছে। এবারে যদি আমরা দেখি কংগ্রেস কাকে প্রধান শত্রু মনে করবে? আইএসএফ কার বিরুদ্ধে লড়ছে? আইএসএফ বা যে কটা দল রয়েছে তারা সমানভাবে টিএমসি খারাপ রেজাল্ট করলে বা খারাপ কাজ করলে টিএমসি বিরুদ্ধে বলছে, বিজেপির বিরুদ্ধে বলছে। আর বামেরাও যদি দেখি আমরা, সর্বদা তৃণমূলকে আক্রমণ করে গেছে, এমন নয়। তৃণমূলকে যদি শত্রু না ভাবতো, তাহলে আমরা যদি দেখি এক একটা দুর্নীতির নেপথ্যে বামেরা রয়েছে। এই দুর্নীতির নেপথ্যগুলো বামেরা বার করলো কেন? প্রথম প্রশ্ন। তার মানে দুর্নীতির নেপথ্যে না, দুর্নীতি উদ্ঘাটনের নেপথ্যে। হ্যাঁ, দুর্নীতির নেপথ্যে মানে তারা দুর্নীতি করেছে, কথা বললে ওই যে মানে তৃণমূল যে দুর্নীতি করেছে এটাকে সামনে আনলো কে? বামপন্থী আইনজীবীরা, বামপন্থীরাই এনেছে, একদম 1 নম্বর। এবারে দ্বিতীয় হচ্ছে, আমাদের কাছে প্রবলেম হচ্ছে যে বিজেপি এখানে মিডলে ঢুকে গিয়েছে। এবার বিজেপি ঢুকে যাওয়াতে কি হয়েছে, আগে রাম পরে বাম হয়েছে। এবারে এই ইস্যুটা আসার পরে বামেরা খই হারিয়ে ফেলেছে, তখন খেই হারিয়ে ফেলেছে তখন, এবং তখন বামেরা কি করবে আলটিমেটলি বুঝতে পারিনি। বামেদের শক্তি ওই এক পেশেই ছিল। আমরা দেখেছি 2016 সালে বিজেপি হাটাও এইসব কথাই বলে গেছে নর্মালি। আলটিমেটলি যদি আমরা দেখি, বামেরা বিজেপিকেও হটাতে পারিনি, তৃণমূলকেও হটাতে পারিনি, বামেরা এখনো খাতায় তুলতে পারেনি। এখানে আমার যেটা মনে হয়েছে
যে এই বাম এবং তৃণমূল, এই বিজেপি এবং তৃণমূল, এটা এই মুহূর্তে একটা বড় সমর্থকদের একটা বড় অংশ তারা মনে করছে যে, মানে বিশেষ করে আমি বলছি বামপন্থী সমর্থকদের বড় অংশ মনে করছে প্রধান শত্রু হচ্ছে তৃণমূল। তৃণমূল এই কারণে খুব স্বাভাবিক কারণে, আমিও সেটা মনে করছি, এই কারণে যে এই পশ্চিমবাংলার পুরো চালচিত্র বদলে দিয়েছে তৃণমূল। এই দুর্নীতি, যে লেভেলে দুর্নীতি, এগুলো আমাদের কোনোদিন ধারণাতে ছিল না। একটা শূন্য খাতা পেয়ে, শূন্য খাতায় মানে সে কিনা একটা মাস্টার হয়ে যেতে পারে, বা কোনো রকম একটা A+B² ফর্মুলা না জানা একজন মাস্টার সে ছাত্রদের পড়াচ্ছে, এই রকম। এবং 2011-র পরে যতগুলো বামফ্রন্ট সরকারের তৈরি কমিশন, মানে SSC, PSC, টেট, একটা পরীক্ষা নিয়মিত সংগঠিত হয়নি যেখানে সম্পূর্ণ দুর্নীতির একটা বড় স্পেস এইখানটায়। তাহলে আমার সমাজটা যদি ঠিকঠাকভাবে গঠিতই না হয়, জাতির মেরুদণ্ডটাই যদি ভেঙে দেওয়া হয়, যেটা শেষ বাকি ছিল স্বাস্থ্য, যে জায়গাটায় আমাদের কোনো রকম ধারণা ছিল না যে এই রকম এত বড় একটা দুর্নীতি এখানে হতে পারে, সেইখানেও যেখানে আমি, আপনি সবাই, তোমরা সবাই যারা নিজেদের প্রিয়জনকে নিশ্চিন্ত করে, মানে সেবা শুশ্রূষা করে চিকিৎসার মধ্য দিয়ে আমি বাড়িতে নিয়ে আসবো এই প্রত্যাশায় যখন হাসপাতালে যাই, সেইটা আমরা দিনের পর দিন দেখছি এখন প্রতিদিন বেআব্রু হচ্ছে কিভাবে দুর্নীতি সেখানে বাসা বেঁধেছে। তাহলে এইগুলোকে বিজেপি পরীক্ষিত না, বিজেপি কেন্দ্রে কাজ করছে, কেন্দ্রে সব কাজ যে ভালো করেছে খারাপ করেছে তা না, বেশ কিছু কাজ ভালোও করেছে, কিন্তু আমি যে রাজ্যে আমি বসবাস করছি সেখানে তৃণমূল যেই অন্ধকারে আমাদের এই রাজ্যটাকে নিয়ে গেছে, সেই জায়গায় আমি মনে করি না যে তৃণমূল মানে বিজেপি এর থেকে আরো বেশি ধ্বংসাত্মক, আমি এটা মনে করি না। এবং একটা বড় বামপন্থী সমর্থক তারা এখনো বামেদের উপর ভরসা রাখতে পারছে না এই কারণে যে তৃণমূলকে হাঁটানোর জন্য বামেদের এখনো শক্তি যথেষ্ট না, যেটা কিনা যেহেতু কেন্দ্রে আছে বিজেপি ক্ষমতায়, তাই বিজেপিকে একটা বড় অংশ চলে যাচ্ছে সেইখানে। কিন্তু এইটা আমি বলবো গ্রাউন্ড রিয়েলিটি যেটা এখন, এই মীনাক্ষী, সৃজন, প্রতিকূর, শতরূপ এরা যেই জমিটা তৈরি করেছে সেটা বামপন্থী আন্দোলনের জন্য, এটা আমি বলবো অভূতপূর্ব। এবং এই যে পরিসরটা তৈরি হয়েছে, ইমিডিয়েটলি CPM এর উপরতলার মানে যারা, আমি পরিষ্কার নাম ধরে বলছি, সেলিম, সুজন, এদেরকে এখন অতটা ফ্রন্টে নেই, সূর্যকান্ত মিশ্র, তাদেরকে এই সামনে আসা উচিত, মানে সম্পূর্ণটা এদেরকে নিয়ন্ত্রণে রাখা উচিত। না হলে এই যে একটা বড় অংশের সমর্থক আবার বেঁকে বসবে, যারা বিজেপিকে ভোট দিচ্ছিল মোহভঙ্গ হয়ে আবার এদিকে আসছে, তারা কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারবে না বলে আমার মনে হয়। যাই হোক, আমরা হয়তো আলোচনা থেকে একটা অন্যদিকে চলে গেছি। 6টা কেন্দ্রের নির্বাচনে কোন জায়গাটায় সম্ভাবনা আছে? 5টা কেন্দ্র তৃণমূলের ছিল, একটা হচ্ছে মাদারিহাট বিজেপির ছিল। কি মনে করছো তোমরা? দেখুন, আমার যদি চিন্তা ভাবনা যেটা একটা ছোট্ট বুদ্ধিতে আমার যেটা বলে, সেখানে নৈহাটিতে খুব বেশি হবে না, বামেদের পক্ষে যে আসনটা জিতে আসবে এরকম জায়গায় নৈহাটিতে নেই। উল্টো দিকে তালডাংরায় কিন্তু খানিকটা আপনার বামেদের দিকে মানুষের সমর্থন একটা আছে। আমরা যদি একটু লক্ষ্য করি, ভোট উপনির্বাচনের আগে যে বামেদের যে নির্বাচনী সভা, সেখানে একটা ব্যাপক অংশের মানুষ, আপনি যেটা বলছিলেন, এই মীনাক্ষীদের নতুন প্রজন্ম যারা মীনাক্ষীদের উপরে ভরসা করে, একটা বড় অংশের মানুষ কিন্তু ধীরে ধীরে বামপন্থী রাজনীতির ছত্রছায়ায় আসছে। সেখানে একটা পার্সেন্টেজ অফ ভোট বামেদের বাড়তে চলেছে, এটা নিশ্চিত। কি সুখেন, কি মনে হচ্ছে মাদারিহাট? আমার তো মাদারিহাটে কখনো আশাই দেখতে পাচ্ছি না বামের। না, আশা না, আমি কোনোটাতেই আমার আশা নেই। ভোট পার্সেন্টেজ বাড়বে সেখানেও আশা দেখতে পাচ্ছি না। বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে, বামেরা ভালো ফল করবে, আমি একদমই দেখতে পাচ্ছি না। তার একটাই কারণ, RSP ওখানে দাঁড়িয়েছে, আগাগোড়া ওখানে RSP দাঁড়ায়। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, এই মুহূর্তে বিজেপি বনাম তৃণমূলের লড়াই হচ্ছে। মানুষ এখনো পর্যন্ত এই বামেদের উপরে ভরসা করে উঠতে পারিনি, ওই মাদারিহাট ওই সব কেন্দ্রে বিশেষ করে। কারণ আমরা দেখেছি উত্তরবঙ্গের দিকে বামেদের প্রভাব অনেকটাই কম। এবারে সেটা সময় বলবে কতটা ভোট পার্সেন্টেজ বাড়বে কি বাড়বে না। তবে কংগ্রেসের সঙ্গে হাত না ধরে আমার মনে হয় একটা ভালো কাজ হয়েছে। আর এখানে
হলেও কিছুটা ভোট পার্সেন্টেজ বাড়তে পারে। এইটা আমার মনে হচ্ছে কংগ্রেসের সাথে এইবারে ভোট মানে ওরা একটা ডিপ্লোম্যাসি দেখিয়েছে কংগ্রেস, যে দেখি আলাদা লড়ে, কারণ সিতাইটা ওদের হচ্ছে গিয়ে লোকসভা নির্বাচনে ওখানে ওরা লিডে ছিল। তো এইবার ওরা দেখে নেবে যে আমরা একা একা লড়ে কত পার্সেন্ট ওই 3-4% ভোটের কারণে ওটা রাখতে পারে কিনা, তারপরে হচ্ছে গিয়ে ওরা সিদ্ধান্ত নেবে 2026-এ। তবে আমার কাছে যে খবরটা রয়েছে একটু বলে দিন, নাহলে ভুলে যাব। কংগ্রেস এমনিতেও তো যা ডিসিশন নেয় কেন্দ্রের উপরে ডিপেন্ড করে। কংগ্রেসও কিন্তু এবারে চেয়েছিল বামেদের সঙ্গে হাত ধরতে উপনির্বাচনে, কিন্তু বামেরা প্রার্থী ঘোষণা করার পরে তারপরে কংগ্রেস এসে যদি বলে আমরা জোটের মধ্যে থাকতে চাই, তখন কিন্তু বামেরা বারণ করে দিয়েছে এবারে আপনারা একা লড়ুন, আমরা জোটের মধ্যে নেই, আপনাদের বিরোধিতা আমরা করছি না, যেটা আমি খবর পেয়েছি। না না, এটা হচ্ছে এমন একটা জায়গা এবছর কংগ্রেসের সমস্ত রাজনৈতিক চিন্তা ভাবনা পাল্টে গেছে। অধীর চৌধুরী ছিল তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় শত্রু। কেউ কোনো কমেন্ট করছে না? সেখানে দাঁড়িয়ে এবার যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছে শুভঙ্কর সরকার, এ কিন্তু তৃণমূল কংগ্রেসের, যেমন ওই যে দিল্লির কংগ্রেসের নেতারা যখন তৃণমূলের প্রতি একটু নরম চিন্তা ভাবনা নিয়ে চলার চেষ্টা করে, ব্যালেন্স করে, আমি জানি না রঞ্জিত দা কি আমার সঙ্গে একমত হবে কিনা, এইখানে যে শুভঙ্কর সরকার, তিনিও কিন্তু কংগ্রেসের তৃণমূলের প্রতি খানিকটা নরম মনোভাব নিয়ে চলার চেষ্টা করে। এবং আপনি সম্প্রতি যদি একটু লক্ষ্য করেন, কংগ্রেসের নেতাদের যে সমস্ত নেতারা আছে তাদের যদি আপনারা বক্তব্যটা লক্ষ্য করেন, তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেসকে যে খুব বেশি আক্রমণ করেছে এরকম জায়গায় নেই। ওরা বামেদের আক্রমণ করছে না, কিন্তু তৃণমূল কংগ্রেস খুব বেশি আক্রমণ করেছে এরকম জায়গায় আমার চোখে অন্তত পড়েনি। সেখানে দাঁড়িয়ে কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো ফ্যাক্টর না, উল্টো দিকে বামপন্থী। আইএসএফ হারোয়ায় আইএসএফ কিছু করতে পারবে বলে মনে হয়? এই একটা পয়েন্ট, এখানে তৃণমূল ঢোক গিলছে, কারণ হারোয়া কেন্দ্রে হ্যাঁ অবশ্যই তৃণমূল অনেক এগিয়ে। এখানে সব ওখানকার সমর্থকরাও তাই, মানে হারোয়া কেন্দ্রের মানুষও তাই বলবে তৃণমূল জিতবে, কিন্তু কিভাবে জিতবে তারা বলছে যেভাবে ভোট হয় সেইভাবে জিতবে। আমি অনেক কটা সমীক্ষা দেখছিলাম, কিন্তু একটা অংশের মত, এটা আমারও মত, এবারের লড়াইটা কিন্তু তৃণমূলের কাছে অতটা সোজা হবে না। কারণ হারোয়া কেন্দ্রের মানুষ, ওখানে দেখবেন মুসলিম এরিয়া বেশি, মানে মুসলিম মানুষের সংখ্যা বেশি ওখানে, এবং তাদের ভোটার সংখ্যা প্রচুর রয়েছে যারা আইএসএফ এর ভক্ত, এবং এরা কিন্তু একটা সময় বাম কর্মী ছিল বা বাম সমর্থক ছিল। আইএসএফ দলটা আসার পরে যেহেতু নওশাদ সিদ্দিকী একজন মুসলিম নেতা, যার ফলে তাদের হয়তো লড়ার মতো একটা মুখ দেখেছে, যার ফলে তারা আইএসএফ শিফট করেছে। কিন্তু শিফট করলেও তাদের রক্ত, তাদের ব্লাড কিন্তু বামেদের রয়েছে, যার ফলে আইএসএফ এর সঙ্গে বামেদের জোট হলে যদি কোনো কেন্দ্রে বামেরা প্রার্থী দেয়, আইএসএফ চোখ বুঝিয়ে বামেদের ভোট দেবে, এবং নওশাদ সিদ্দিকীর কথা অনুযায়ী তারা ফেলে না। এবং এখানেও হারোয়া কেন্দ্রে যেসব মুসলিম বাম সমর্থক রয়েছে, তারাও চায় না যে এখানে বিজেপি আসুক বা তৃণমূল ক্ষমতায় আসুক, যার ফলে এই হারোয়া কেন্দ্রে কিন্তু বাম সমর্থকরাও আইএসএফ কে সাপোর্ট করবে। একটা আমি যতটুকু মানে সরজমিনে খতিয়ে দেখেছি, সেইখানে একটা এলাকা পর্যন্ত সন্ত্রাস সেই রকম না, তবে ধমকানি চমকানি ছিল এবং আইএসএফ এর এজেন্টদের বসতে না দেওয়া এটা ছিল। এইবার তারপরে ওই 2011-তেও তো ভোট দেখেছি, এবার 2016-তেও বামেরা বিরাট আশা নিয়ে বসেছিল, কিন্তু ওই মানে ইভিএম এ নীরবে কে কোথায় ভোটটা দিচ্ছে, এইটা একটা ফ্যাক্টর। এটা অনেক সময় প্রেডিক্ট করা যায় না, মানে যা প্রেডিকশন আসে তার উল্টোটাও হয়। তো আইএসএফ আমার মনে হচ্ছে এখানে 22% ভোট ছিল, সেইটা বিজেপির ভোটটা অনেকটাই নিচে নামবে। এইবার ওদের 57% তৃণমূলের ভোট ছিল, তো সেটা হচ্ছে গিয়ে কতটা কমিয়ে আনতে পারে, তবে বাড়বে, আইএসএফ এর ভোটটা অনেকটাই বাড়বে, যেহেতু বামেরা কারণ আগের বছর ছিল ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিল এখানে, তো সেই ক্ষেত্রে ওই 3-4% ভোটটাও তো ওদের সাথে যুক্ত হবে। এবার বিজেপির 17% মতো ভোট ছিল, সেই ভোটটা অ্যাড হয়ে জেতার মতো জায়গায় যাবে কিনা আমি পরিষ্কার করে এই মুহূর্তে বলতে পারবো না। তবে এইটা ঠিক, ওই 57% ভোট ড্যাং ড্যাং করে জিতে যাওয়া, এইটা তৃণমূলের কাছে হচ্ছে। আমি যেটা বলছিলাম, যদি তৃণমূল হারে তাহলে কিন্তু সমস্যা আছে তৃণমূলের, এটুকু আমি বলতে পারি। এইবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখুন এইবার বামেদের পার্সেন্টেজ অফ ভোট বাড়ার একটা সম্ভাবনা কেন আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে ধারাবাহিকভাবে তৃণমূলের প্রতি মানুষ কিন্তু ক্ষুব্ধ। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের
ভোটগুলো মানুষকে ভোট দিতে পারেনি, তৃণমূল জোর করে নিয়েছে বলে বামেদের একটা বরাবরই অভিযোগ। সেখানে দাঁড়িয়ে যে ক্ষোভটা মানুষ তৈরি হয়েছে, সেই সারদা থেকে শুরু করেছিল এই ক্ষোভটা, এই দুর্নীতি, মানুষের একটা শোষণ, মানুষের উপরে বঞ্চনার একটা দানা বেঁধেছিল। এটা কিন্তু আমার আগের প্রতিবেদনগুলো যদি একটু খেয়াল করেন দেখবেন, সেখানে দাঁড়িয়ে এই আরজি করে যে পুরনো ক্ষোভগুলো থেকে মানুষের বঞ্চনা, সারদা নারদায় মানুষের উপর প্রভাব পড়েনি সেইভাবে। সারদা থেকে শুরু করেছে আপনার শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, যেখানে একদম প্রান্তিক মানুষেরা যুক্ত যেগুলোর সঙ্গে, সেখানে মানুষ বঞ্চিত হয়েছে। সেই ক্ষোভটা, চাপা ক্ষোভ আরজি করের ঘটনাকে উস্কে দিয়েছে, ওই তুষের ছাইয়ের মতো আগুনটাকে জ্বালিয়ে দিয়েছে। সেই একটা প্রভাব কিন্তু এই উপনির্বাচনে পড়বে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আমার যেটা ধারণা, এই কারণে বললাম পার্সেন্টেজ অফ ভোট বামপন্থীদের বাড়বে। এবং আরেকটা জিনিস যেটা সিতাইতে দেখো বামেদের উপর আক্রমণ করলো, সেখানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী, আমিও প্রতিবেদন করেছি, সুখেনও করেছ, কিন্তু ওইখানে ফরওয়ার্ড ব্লক কোনো মানে আগে ছিল এক সময়, কিন্তু এই লাস্ট ইলেকশনেও ওইখানে কংগ্রেসের লিড। আমার মনে হয় ওই জায়গায় তৃণমূল একটু চিন্তিত আছে, কারণ লোকসভা নির্বাচনে কোচবিহারে হেরেছে, বিজেপি জিতেছে, ওখানে তৃণমূল জিতেছে, বিজেপি হেরেছে, নিশীথ প্রামাণিক। তো ওইখানটায় যেহেতু কংগ্রেসের লিড ছিল, এই লিডটাকে যাতে না ধরে রাখতে পারে, ওই এদের উপরে কি বলে বামপন্থীদের উপরে আক্রমণ, মানে কি বলে ফরওয়ার্ড ব্লকের উপরে, আমার মনে হয় একটা সহানুভূতি ভোট ওদের দিকে আসুক 4-5%, তাহলে অনেকটা ভোট এদিকে কাটবে। এই ভেবে তৃণমূল ওইটা করলো। এটার অর্থ দাঁড়াচ্ছে আমার মনে হয় তৃণমূল ওই জায়গাটা কিন্তু অতটা নিশ্চিন্তে নেই, না হলে ওই রকম একটা 25-30 জনের সভায় হামলা করতে হচ্ছে, এটা আমার মনে হয়। আর অন্যদিকে যেটা বলবো, মেদিনীপুরে কিন্তু আমিও প্রতিবেদন করেছি পরপর দুটো, করেছো কিনা, সুখেন করেছো কিনা জানি না, মেদিনীপুর নিয়ে। মেদিনীপুরে কিন্তু মানুষ ব্যাপকভাবে রাস্তায় নেমেছে সিপিআই এর, যদিও সেখানে সিপিএমই সব জায়গায় লিড করেছে, তুমি সে মাদারিহাট বলো আর মেদিনীপুর বলো বা এই আইএসএফ এর হারোয়া বলো, সেখানে কিন্তু ব্যাপক লোক দেখা গেছে যে রাস্তায় নেমেছে। আমার মনে হচ্ছে একটু ভোটের পার্সেন্টেজটা আপ হবে, এবং সেটা যদি হয় তাহলে আখেরে বলবো যে বামেদের জন্য এটা একটা পজিটিভ দিক আনবে। বামেরা কোনো আসন পাবে এটুকু আমি বলবো না, আইএসএফটা খুব লড়াই দেবে। নৈহাটিতে যেটা গতবারে 10-12% ছিল, সেটা ধরে রাখলেই আমি মনে করব অনেকটাই সেখানে নৈহাটি। কারণ গার্গীর সাথে আমরা কথা বলেছি, গার্গীর প্রতিবেদন মানে তার সাথে যে বক্তব্য তিনি রেখেছেন সেটা আমি প্রতিবেদনের মাধ্যমে দেখিয়েছি। এমন একটা ভোট হয়েছে সেখানে নীরবে সন্ত্রাস হয়েছে, তো কেউ কিছু দেখেনি, তো একটা মেশিনারি কাজ করেছে। তো সেই ক্ষেত্রে 11% ভোটটা ধরে রাখাটাও আমি মনে করব যে যথেষ্ট ঠিকঠাক। এটা ঘটনা, কারণ হচ্ছে আমি যে আপনার যে কথায় একটা জিনিস পরিষ্কার, মানুষ কিন্তু বিজেপির উপরে থেকে যে বিশ্বাসটা নিয়ে বিজেপির একটা ভালো ভোট দিয়েছিল মানুষ, সেই জায়গা থেকে বিজেপি কিন্তু বিশ্বাসটা হারিয়ে ফেলেছে। কেন বলছি হারিয়ে ফেলেছে? এই যে অভিযোগগুলো, সাধারণ মানুষ যে হচ্ছে সমস্যার মধ্যে দিয়ে আছে। আপনি যেটা বলছিলেন যে দুর্নীতি, আগা পাঁচতলার দুর্নীতিতে মোড়া একটা সরকার, যে অভিযোগ আসছে বারে বারে বিরোধীদের থেকে, সেখানে দাঁড়িয়ে বিজেপি কিন্তু মুখে বলছে, ওদের প্রথমত ওদের সাংগঠনিক দুর্বলতা ভীষণভাবে, যেটা ওরা স্বীকার করছে। আর একটা হচ্ছে ওরা মুখে বলছে, কিন্তু ওই যে পশ্চিমবঙ্গে যদি তৃণমূল থাকে, কেন্দ্রের হচ্ছে বিজেপি খানিকটা সুরক্ষিত থাকবে, এরকম একটা জায়গা কিন্তু লক্ষণীয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বড় ধরনের কোনো পদক্ষেপ নেবে না। যদি পদক্ষেপই নিত, তাহলে এই আরজিকর কাণ্ড সহ যে দুর্নীতির ইস্যু, আপনি দেখেন একটা জায়গায় গিয়ে স্লথ হচ্ছে গতি, তদন্তের গতি, সেই জায়গায় মানুষ কিন্তু বিজেপির উপরে বিশ্বাস হারিয়ে ফেলে। সেই কারণেই প্রধান শত্রু হিসেবে বিজেপিকে দেখে, তারপরে স্বাভাবিকভাবেই বিজেপিকে যদি এখানে দুর্বল করা যায়, মানুষ তৃণমূলের প্রতি ক্ষুব্ধ, বিশ্বাস হারিয়েছে, সেখান থেকে কিন্তু ওই ভোটগুলো ব্যাক করে বামেদের দিকে আসবে। বিজেপি ধীরে 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 এখানে দুর্বল থেকে দুর্বলতর হবে, এটা আমার বিশ্বাস, আমার যেটা ধারণা আর কি। এই যাই হোক, তার মানে পরিষ্কার মানে বোঝা গেল যে 6টা কেন্দ্রের যে উপনির্বাচন হয়েছে, সেখানে আশাবাদী একমাত্র মানে টক্কর লড়াইয়ের জায়গা বামেদের ক্ষেত্রে, সেটা আইএসএফ এর প্রার্থী
সেখানে যে আইএসএফ এর পিয়ারুল ইসলাম সে একটা হয়তো ফাইট দেবে। এছাড়া ফাইটের জায়গা কোনোটাই নেই। তৃণমূল, কংগ্রেস আশা করা যায় এই সমস্ত ছটাতে ছটাই জিতবে ওরা, সেটাই ওই ফাইট ওইখানটাই হবে। তবে বামেদের একটা ভোট বৃদ্ধির সম্ভাবনা আছে। সেটা যদি হয় তাহলে বামেদের আখেরে লং টার্মে আগামী যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সেখানের ক্ষেত্রে। তবে একটা জিনিস আপনি যেটা বললেন, বামেদের ভোট পার্সেন্টেজ যদি, ভোটের শতাংশ যদি বাড়িয়ে নিতে পারে, এবং আরেকটা জিনিস যেটা আমি বারবার একটা কথাই বলতে চাইছি, মানুষের যে বামপন্থার উপরে যে একটা বিশ্বাস এসেছে এটা তো অস্বীকার করার নেই। এই বিশ্বাসটাকে মর্যাদা দিয়ে এটাকে ধরে রেখে ওই যে যেটা প্রথমে যেটা বলছিলাম, একটা বৃহত্তর বাম ঐক্য গঠনের দিকে এগোচ্ছে বামেরা, এই লড়াইটাকে যদি জারি রাখতে পারে আর এই ভোটের শতাংশ, এর প্রভাব পড়বে, একদম পড়তে বাধ্য আপনার 26-এর বিধানসভা নির্বাচনে। আপনি মিলিয়ে নেবেন আমার কথা, 26-এর বিধানসভা নির্বাচনে একটা বামেদের একটা ভালো ফলের দিকে বামেরা এগোচ্ছে। এটুকুনি আমি বলতে পারি। বন্ধুরা যারা ছিলেন, এর পরেও যারা দেখবেন, আজকে আমরা এই প্রথম 3টি চ্যানেল, আপনাদের নিশ্চিতভাবে জানা আছে যে আমরা কি ধরনের প্রতিবেদন করি। তো সবাইকে বলবো যে চ্যানেলগুলোর উপরে নজর রাখতে, এবং এই রকম তথ্য বা যে সমস্ত আমাদের গ্রাউন্ড রিয়েলিটিটা আমরা তুলে ধরার চেষ্টা করি, সেরকম আপনারা দেখতে